প্রিয় বন্ধুরা, আজকে আমরা লর্ড আলফ্রেড টেনিসনের একটা বিখ্যাত কবিতা ইউলিসেস এটা আলোচনা করতে যাচ্ছি। ইউলিসেসের ব্যাখ্যাগুলো করব। প্রথমেই একটু কিছু ইনফরমেশন দিয়ে দেব যাতে কবিতাটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা তৈরি হয়। তাহলে চলুন আমরা আজকে প্রথমে সেটা দিয়ে আরম্ভ করছি। ইউলিসেস, দেখুন, ইউলিসেস লর্ড আলফ্রেড টেনিসন। এই টেনিসনের সময়কালটা দেখুন 1809 থেকে 1892। এই সময়টা কিন্তু আমরা টেনিসনকে দেখি ইনি একজন ভিক্টোরিয়ান পোয়েট হিসাবে। আচ্ছা, এইবার এই কবিতার সঙ্গে কি আমাদের মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্টস টু রিমেম্বার। এই কবিতাটা কিন্তু লেখা হয়েছিল রিটেন ইন অক্টোবর 1833, অর্থাৎ 1833 সনে লেখা হয়। এবং আরেকটা দেখুন প্রাসঙ্গিক ঘটনা আছে, আফটার দ্য ডেথ অফ হিজ ক্লোজ ফ্রেন্ড আর্থার হেনরি হ্যালাম। আমরা আর্থার হেনরি হ্যালামকে সম্পর্কে জানি যে ইনি কিন্তু কবির একজন খুব নিবিড় বন্ধু ছিলেন এবং তার আনটাইমলি ডেথ হয় 1833 সনে। এবং তারপরেই কিন্তু এই কবিতাটা লেখা হয়, ইউলিসেস লেখা হয়। এবং এর সঙ্গে আরেকটা বিখ্যাত কবিতা লেখা হয় আর্থার হেনরি হ্যালামের স্মৃতিতে। সেই কবিতাটার নাম হচ্ছে ইন মেমোরিয়াম। তাহলে আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে যে এই কবিতাটার সঙ্গে তার বন্ধু আর্থার হেনরি হ্যালাম এর মৃত্যু ঘটনাও কিন্তু জড়িত আছে। অর্থাৎ আর্থার হেনরি হ্যালাম মারা যাওয়ার পরে এই কবিতাটা লেখেন। সনটা হচ্ছে অক্টোবর, মানে 1833 এর অক্টোবর মাসে। কিন্তু দেখুন পাবলিকেশন কিন্তু অনেকটা দেরি, 9 বছর পরে পাবলিকেশন। 1842 সনে পাবলিকেশন ইন এ কালেকশন অফ পোয়েমস লাইক ব্রেক ব্রেক ব্রেক, এরকম মানে একটা বইয়ে প্রকাশ হয় যেটার মধ্যে হচ্ছে এই কবিতাগুলো ছিল, ব্রেক ব্রেক ব্রেক, দ্য টু ভয়েসেস, এই টাইপের কবিতাগুলো ছিল। এটা একটা কালেকশন অফ পোয়েমস, সেই নামেই কিন্তু প্রকাশ হয়, টেনিসন্স কালেকশন অফ পোয়েমস এরকম নামে একটা প্রকাশ হয়। সেটা অনেকটা বছর পরে, প্রায় 9 বছর পরে। তাহলে আমাদের দুটো জিনিস মনে রাখতে হচ্ছে, একটা হচ্ছে লেখাটা 33, অনেকটা পরে সেটা প্রকাশ, সেটা হচ্ছে 1842 সনে। আচ্ছা, এই কবিতাটা সম্পর্কে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু এটা এ ড্রামাটিক মনোলগ। আমরা ড্রামাটিক মনোলগটা কি সেটা পড়ে আবার আসবো। এবার ড্রামাটিক মনোলগটা আপাতত জেনে রাখি। আচ্ছা, এটা হচ্ছে রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স, ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। ব্ল্যাঙ্ক ভার্সকে আমরা জানি যে এর মধ্যে কিন্তু একটা মিটার থাকে, কিন্তু এর মধ্যে রাইমটা থাকে না। আমরা ছন্দের শেষে মিলটা পাবো না, কিন্তু এর মধ্যে একটা মিটার থাকবে। যেমন এই কবিতাটা স্পেশালি মানে মেজরিটি হচ্ছে ভাগ আইএমবিক পেন্টামিটারে লেখা। তাহলে হচ্ছে এটার মধ্যে এটা লেখা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্সে, এটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা 4টা পয়েন্ট বলে দিলাম, এই খেয়াল রাখবেন। এর সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো ঘটনা আছে, সেগুলো বলছি। আচ্ছা, ইউলিসেসের দেখুন, দ্য ক্যারেক্টার অফ দ্য স্টোরি ইউলিসেস আর টেকেন ফ্রম। এখানে কিন্তু যদি ক্যারেক্টার এবং স্টোরি দুটো জিনিস নেওয়া আছে দুটো বই থেকে। একটা হচ্ছে হোমার্স অডিসি, এই অডিসির কিন্তু 9th বুক যেটা আছে সেই বইটা থেকে কিন্তু নেওয়া আছে। আচ্ছা, আরেকটা দান্তেস ইনফার্নো, দান্তেস ইনফার্নো কিন্তু আবার এই জায়গাটাকে ক্লিয়ার করে দেওয়া আছে, অর্থাৎ কোন জিনিসটা কোথেকে নেওয়া। দ্য ক্যারেক্টার অফ ইউলিসেস ইজ ডিরাইভড ফ্রম হোমার্স অডিসি। ক্যারেক্টারের কেসটা কিন্তু আমরা পাই, অর্থাৎ ক্যারেক্টারকে নেওয়া হয়েছে হোমারের ওডিসি থেকে এবং 9th বুক থেকে। এবার এখানে কিন্তু আমরা একটা ভয়েসের ডেসক্রিপশন পাবো, অর্থাৎ সমুদ্র যাত্রার একটা আলোচনা পাবো। ইউলিসেস কোথাও যাবেন এরকম একটা রেফারেন্স তার পাবো। ভয়েস মানে আমরা জানি সমুদ্র যাত্রা, সেই ভয়েসের রেফারেন্সটা কিন্তু ইজ অ্যাজ উই ফাইন্ড ইন দান্তেস ইনফার্নো, যেটা হচ্ছে ইনফার্নোর মতো এখানে আমরা ভয়েসটা পাবো। ইনফার্নোতে দান্তে যে ডেসক্রিপশনটা দিয়েছেন ইউলিসেস সম্পর্কে, যে ইউলিসেস একটা ভয়েস করতে যাচ্ছেন, সেই ভয়েসের রেফারেন্সটা কিন্তু আমরা এখানে সেরকমই পাচ্ছি। তাহলে ক্যারেক্টারটা আমরা পাচ্ছি ওডিসি থেকে, হোমার্স ওডিসি, এবং এই ভয়েসের রেফারেন্সটা কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে দান্তের ইনফার্নো। আচ্ছা, ইনফার্নো সম্পর্কে আরেকটু জেনে রাখুন। ইনফার্নো কিন্তু হচ্ছে দ্য ফার্স্ট পার্ট অফ দান্তেস ডিভাইন কমেডি। আমরা দান্তের ডিভাইন কমেডিটার নাম শুনেছি, এর প্রথম অংশটা কিন্তু হচ্ছে, ফার্স্ট পার্টটা হচ্ছে কিন্তু ইনফার্নো। তার মধ্যে 26 ক্যান্টোতে কিন্তু এই ভয়েসটা নিয়ে বলা আছে, সেখানে ইউলিসেস কিরকম করে জার্নি করবেন সেটা নিয়ে কিন্তু বলা আছে। তাহলে এটা হচ্ছে এই গল্পটার ক্যারেক্টার বা এই কবিতাটার ক্যারেক্টার এবং স্টোরিটা কিরকম বা কোত্থেকে এসেছে সেটা সম্পর্কে একটা ধারণা।
এটা কিন্তু কবিতাটা পড়ার সময় অবশ্যই জরুরি হয়, এই জন্য আমরা কবিতাটার আগে এটা একটু জেনে নেব। আচ্ছা, এবারে ক্যারেক্টারটা, ইউলিসিস কোথা থেকে নেওয়া আছে বা ইউলিসিস কে? ইউলিসিস হচ্ছে লেজেন্ডারি গ্রিক হিরো। এটি কিন্তু একজন গ্রিক হিরো ছিলেন। এবার কোথাকার হিরো? কিং অফ ইথাকা। ইথাকা কিন্তু একটা গ্রিসের একটা রাজ্য, সেখানকার এই ছোট ছোট রাজ্যগুলোর মধ্যে একটা, সেখানকার রাজা ছিলেন কিন্তু হচ্ছে এই ইউলিসিস। এই বলছে এই জায়গাটার অ্যান আইল্যান্ড অ্যাট দ্য গালফ অফ কোরিন্থ। গালফ অফ কোরিন্থের ওখানে একটা ছোট্ট দ্বীপ আছে, সেই দ্বীপের রাজা, দ্বীপটার নাম হচ্ছে ইথাকা, সেখানকার রাজা কিন্তু ইউলিসিস। তাহলে আমরা হচ্ছে ইউলিসিস সম্পর্কে জানতে পারলাম। এবার ইউলিসিসের গুরুত্বটা কোথায়? ইউলিসিস কিন্তু একটা ভালো আমরা হিরো পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে টুক পার্ট ইন দ্য ট্রোজান ওয়ার, অর্থাৎ ট্রয়ের যুদ্ধ। ট্রয়ের যুদ্ধে কিন্তু ইউলিসিস অংশ নিয়েছিলেন। এই ট্রোজান ওয়ার কিন্তু দীর্ঘ 10 বছর ধরে চলে এবং গ্রিকরা একদম ট্রয় নগরীকে ধ্বংস করে দিয়ে তারপর ফেরে। এবার সেই ফেরাতে কিন্তু আমরা দেখি যে 10 বছর ধরে যুদ্ধ চলে এবং ফিরতে ফিরতে সবাই কিন্তু মোটামুটি 20 বছর পরে যোদ্ধারা ফিরে আসেন। এই যে বলছে এই জায়গাটাতে দেখুন, হি রিটার্ন টু ইথাকা আফটার 20 ইয়ার্স। তিনি আবার ইথাকাতে ফিরে আসেন 20 বছর পরে। কার কথা বলছে? ইউলিসিস। তাহলে আমরা এখানে আরেকটা তথ্য পাচ্ছি যে ইউলিসিস কিন্তু ইথাকাতে ফিরে আসছেন। আচ্ছা, হিজ ওয়াইফ ওয়াজ পেনেলপ। তার ওয়াইফের রেফারেন্স পাচ্ছি এই কারণে যে আমাদের কবিতার ক্ষেত্রে কিন্তু এই তার ওয়াইফের বর্ণনাটা আমাদের প্রয়োজন। হিজ সন ওয়াজ তেলেমাকাস, এবং তার ছেলে আমরা পাচ্ছি ইউলিসিসের ছেলে তেলেমাকাস। তার সম্পর্কে আমরা এই কবিতাতে জানবো। সুতরাং কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে এখানে জানতেই হচ্ছে এবং আমরা জেনে নিলাম। এরপরে আমরা পরের ইম্পর্টেন্ট জিনিসগুলোতে জানবো। কবিতার স্বার্থেই এগুলো কিন্তু জানা উচিত এবং তাহলে কিন্তু কবিতাটা ভালো করে বোঝা যাবে। চলুন পরের ইম্পর্টেন্ট জিনিস জানি। আমরা যখন বললাম প্রথম দিকে যে এটা একটা ড্রামাটিক মনোলগ, তখন কিন্তু ড্রামাটিক মনোলগ সম্পর্কে আমরা বলিনি। হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? ড্রামাটিক মনোলগের ফিচার দিয়ে আমি একটু ড্রামাটিক মনোলগকে বলার চেষ্টা করছি। ড্রামাটিক মনোলগের মধ্যে কিন্তু একজন স্পিকার থাকেন। আমরা যখন কবিতাটা পড়বো, কবিতাটা শেষে গিয়ে আবার সেই জায়গাটাকে ভালো করে বুঝিয়ে দেবো, কিন্তু একটু ড্রামাটিক মনোলগটা সম্পর্কে এখন একটু বলে দিই। ড্রামাটিক মনোলগটা হচ্ছে একজন স্পিকার থাকেন এবং সাইলেন্ট লিসনার অর লিসনার্স, অর্থাৎ একজন লিসনারও থাকতে পারেন, একজন শ্রোতা শুনছেন, একজন বলছেন আর একজন শুনছেন। যিনি শুনছেন বা যে শুনছেন বা যারা শুনছেন তারা কিন্তু সাইলেন্ট থাকবে। তারা কিন্তু কোনো কথা বলবেন না। তারা জেস্চার করতে পারেন, তারা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তাদের জিনিসটাকে প্রকাশ করতে পারেন, কিন্তু তারা সাইলেন্ট থাকবেন, তারা কোনো রকম কথা বলবেন না। এখানেও আমরা তাই পাবো। আচ্ছা, স্পিকস আউট দ্য ইনারমোস্ট সিক্রেটস অফ হিজ লাইফ। এই স্পিকার কি করবেন? স্পিকার কিন্তু হচ্ছে নিজের লাইফের, জীবনের যে ইনারমোস্ট সিক্রেটটা আছে, অন্তর্নিহিত যে রহস্যটা আছে বা লুকায়িত জিনিসগুলো তার মধ্যে আছে মনের মধ্যে, সেই জিনিসগুলোকে কিন্তু বের করে দিবেন। সেটাই হচ্ছে ইনারমোস্ট সিক্রেটস অফ হিজ লাইফ, এটাকে স্পিক আউট করে দেওয়া। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট ফিচার, বিগিনস অ্যাব্রাপ্টলি। হঠাৎ করে একটা জায়গা থেকে আরম্ভ হলো, এবং কিরকম জায়গা থেকে আরম্ভ হলো পরের পয়েন্টটা একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারবো। বিগিনস এট এ ক্রিটিক্যাল সিচুয়েশন অফ দ্য স্পিকারস লাইফ। স্পিকারের লাইফ কিন্তু একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে থাকে, মানে জায়গাটা এরকম যে দোদুল্যমান থাকে, দুটো সিদ্ধান্তের মধ্যে তিনি কোনটা সিদ্ধান্ত গ্রহণ করবেন, এরকম একটা জায়গার মধ্যে কিন্তু স্পিকারের লাইফটা দাঁড়িয়ে থাকে। সেখান থেকে তিনি কিন্তু একটা ডিসিশন নেন। তাহলে ড্রামাটিক মনোলগের আমরা কয়েকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক দেখলাম বা ফিচার দেখলাম। সেটা হচ্ছে একটা স্পিকার থাকবেন, তিনি তার মনের কথাগুলো বলবেন এবং এমন লোককে বা এমন লোকজনদেরকে বলবেন যারা কিন্তু কোনো কথা বলবেন না, তারা তাদের জেস্চার দিয়ে তাদের জিনিসগুলোকে প্রকাশ করবেন। আচ্ছা, এবং এটা হঠাৎ করে আরম্ভ হবে, যে সময়টাতে আরম্ভ হবে সেটা কিন্তু স্পিকারের লাইফের একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। তো এটা কিন্তু ড্রামাটিক মনোলগ। আমরা শেষে গিয়ে দেখব, এটাকে অ্যানালাইজ করে দেবো যে এটা একটা ড্রামাটিক মনোলগ কি না। তাহলে হচ্ছে ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। হয়তো একটা পার্টে এটা শেষ করতে পারবো না, পরে এর একটা পার্টও আমাদেরকে নিতে হবে। তাহলে এটা আপাতত ড্রামাটিক মনোলগ সম্পর্কে এটুকুই বলছি এবং শেষে গিয়ে এটা অ্যানালাইজ করে দেবো। আচ্ছা, চলুন এবার আমরা এখন টেক্সটার দিকে একটু নজর দিই। তাহলে এই তথ্যগুলো কিন্তু আমাদের জরুরি এবং এই তথ্যের পরে এই কবিতাটার দিকে আমরা নজর দিচ্ছি। যাকে এর মধ্যে এখন আমাদের কিন্তু রেটরিক এবং প্রোসোডি এটা নিয়ে আলোচনা করার সুযোগ থাকে না, আপনারা দেখেছেন। কিন্তু আগে টেক্সটটাকে ভালো করে দেখে যখন আমরা কোশ্চেনগুলো দেব তখন এটা নিয়ে কিন্তু আলোচনা করব। আচ্ছা, ইউলিসিস, লর্ড আলফ্রেড টেনিসন। আচ্ছা, It little profits that an idle king
By this still hearth, among these barren crags, matched with an aged wife, I mete and dole unequal laws unto a savage race, that hope and sleep and feed and know not me. এই লাইনটা পড়ে নিলাম আগে। এবার লাইনটা দেখুন, ইট লিটল প্রফিটস, কি লাভ বা একদমই লাভ নেই, একদমই লাভ হবে না। প্রফিট মানে আপনারা জানেন, দ্যাট অ্যান আইডল কিং, যদি একটা আইডল কিং হয়ে থাকি, একটা অলস রাজা হয়ে সময় কাটাই, ইলিসিস কিন্তু বলছে। তাহলে কাদেরকে বলছে? আমরা এই জায়গাটাতে আবার একটু গল্পটার ফ্ল্যাশব্যাকে যাই, যে ইলিসিস কিন্তু যুদ্ধ ছেড়ে ইথাকাতে ফিরে আসছেন। ফিরে আসার পরে 20 বছর পরে ফিরে আসছেন, এবং আসার পরে তিনি এবার ভাবছেন যে এরপরে আবার সি ভয়েজ করবেন, অর্থাৎ সমুদ্রযাত্রা করবেন এবং ডিসকভারি করবেন, নতুন ল্যান্ড ডিসকভারি করবেন বা নতুন জায়গাতে যাবেন। এই জিনিসগুলো কিন্তু তার একটা অ্যাডভেঞ্চারাস মাইন্ড আমরা দেখতে পাবো, যে মাইন্ডটা কিন্তু আমরা টেনিসনকে দেখবো। টেনিসনের এই সময়টায় ভিক্টোরিয়ান একটা আউটলুক, যে ভিক্টোরিয়ানরাও কিন্তু সে সময় একটা ক্রেভিং ফর নলেজ, ক্রেভিং ফর অ্যাডভেঞ্চার এটা ছিল, সেটা কিন্তু ওই ক্যারেক্টার মধ্যে, ইউলিসিসের ক্যারেক্টারের মধ্যে টেনিসন কিন্তু সেটা দিয়ে দিয়েছেন। অর্থাৎ এখানে ইউলিসিস চাচ্ছেন যে কি আমার বিষয়টা লাভ হবে না যদি আমি একটা অলস রাজা হয়ে সময় কাটাই। আমার রাজ্যের নাম ইথাকা, সেখানে আমি রাজা, আর আমি যদি অলস হয়ে সময় কাটাই। কেন অলস হয়ে সময় কাটাবেন? রাজাদের তো কাজ থাকে, তাহলে অলস হয়ে সময় কাটানোর কারণটা কি? এবার কারণগুলোকে তিনি ব্যাখ্যা করবেন কি, বাই দিস স্টিল হার্থ। এই স্টিল হার্থ, স্টিল শব্দটা হচ্ছে একদম যেটা মানে নিভে গেছে, একদম যেটার মধ্যে স্ফুলিঙ্গ নেই। হার্থ মানে হচ্ছে অগ্নিকুণ্ড, ফায়ার প্লেস। তাহলে এখানে হচ্ছে একটা ডেড ফায়ার প্লেস, ফায়ার প্লেসটা ডেড হয়ে আসে। আচ্ছা, এই জায়গাটা একটু আমরা বর্ণনা করি। ইথাকা জায়গাটা কিন্তু হচ্ছে স্টোনি। আমরা যদি এরকমটা ধরে নিই যে ইথাকাটা একসময় কোনো একটা আগ্নেয়গিরির উপর ছিল, তখন সেখানে একটা জ্বলন্ত হার্থের মতো সেটাকে আমরা তুলনা করতে পারি। এবার সেই আগ্নেয়গিরির যে আগ্নেয়গিরির অগ্নুৎপাদের পরে এখন আর সেটা নেই, এখন সেখানে পাথর দিয়ে জমা হয়ে গেছে, তাই প্লেসটা কিন্তু একটা হার্থের মতো হয়ে গেছে, এবং এই হার্থটা কিন্তু স্টিল, অর্থাৎ এখন আর সেখান থেকে কোনো রকম স্ফুলিঙ্গ বেরোয় না, এরকম একটা জায়গা, পাথুরে জায়গা। সমুদ্রের পাশে আমরা দেখেছি যে গালফ অফ করিন্থের পাশে জায়গাটা ইথাকাটা, তো সেখানে কোনো মানে জায়গাটা পাথুরে, এবং সেখানে কোনো রকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। আবার বলছে অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, এই ব্যারেন ক্র্যাগগুলো, ব্যারেন বলছে কথাটা আমরা জানি, ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, এখানে কিছুই হয় না, এবং ক্র্যাগস মানে হচ্ছে সেখানে রক্স দিয়ে ভর্তি। এখানে এটা স্টিল হার্থের মতো হয়ে গেছে, এর থেকে কোনো রকম কোনো কিছু প্রোডাক্টিভ হবে না, হওয়ার সম্ভাবনাও নেই। তাহলে এরকম একটা প্লেসের মধ্যে আমাকে কি করে থাকতে হবে? আমাকে আইডল হয়ে থাকতে হবে, কারণ এখানকার যারা এখানে বাসিন্দা আছেন তাদের সম্পর্কে আমরা পাবো। একটু এগিয়ে যাই তাহলে। ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, আর আমার সাথে থাকবে হচ্ছে আমার বয়স্ক, আমার স্ত্রী। তার মানে বয়স্ক স্ত্রী কার কথা বলছেন? আমরা রেফারেন্সে দেখেছি যে পেনেলপের কথা বলছেন, তার ওয়াইফের নাম হচ্ছে পেনেলপ। তার সঙ্গে সময় কাটাবো, এবং তিনি বয়স্ক হয়ে গিয়েছেন, তার মধ্যে সেই আকাঙ্ক্ষাটা নেই, অর্থাৎ কোথাও ঘুরতে যাবেন বা কোনো কিছু নতুন আবিষ্কার করবেন এরকম নেই। তিনি এখন বয়স হয়ে গিয়েছেন, সেই বয়সের ভারে ক্লান্ত হয়তো হয়ে গিয়েছেন। তাহলে তার সঙ্গে আমাকে অলস হয়ে কিন্তু এখন সময়টা কাটাতে হবে, কিন্তু আমি এভাবে থাকতে চাই না। কি লাভ সেটাতে? বলছি ইট প্রফিটস লিটল। হোয়াট ডাজ ইট প্রফিট? তাহলে ইট প্রফিটস লিটল, এটার কিন্তু প্রফিট নেই, কিচ্ছু লাভ হবে না। আই মেটে অ্যান্ড ডোল আনইকুয়াল লজ আনটু এ স্যাভেজ রেস। আমি মেটে অ্যান্ড ডল শব্দের অর্থ হচ্ছে অ্যাডমিনিস্টার করা, পরিচালনা করা। তাহলে আমাকে কি করতে হবে? একটা পরিচালনা করতে হয় আনইকুয়াল লজ দিয়ে। অর্থাৎ আনইকুয়াল লজ শব্দটার অর্থ হচ্ছে, লজগুলো আমরা জানি, লজ মানে হচ্ছে আইন কানুন। আনইকুয়াল কেন? আনইকুয়ালটা হচ্ছে যেটা করা হয় সেটা হচ্ছে প্রিমিটিভ লোকদের জন্য, অর্থাৎ আদিমকালের লোকদের জন্য একই রকম যে লগুলো করা হয় সেটাকে আনইকুয়াল লজ বলছে। আনটু এ স্যাভেজ রেস, এবং সেখানে যে জাতিটা বসবাস করে তারা হচ্ছে আনসিভিলাইজড, তারা হচ্ছে স্যাভেজ, অর্থাৎ তারা সভ্য নয়, তাদের মধ্যে কালচার বা সিভিলাইজেশনের সেই ছাপটা আসেনি, তারা এখনো সেই মানে সভ্য হয়ে উঠতে পারেনি। তাহলে বলছে যে আমাকে ওদেরকে চালনা করতে হয় আনইকুয়াল লজ দিয়ে, যে লজটা তৈরি হয় হচ্ছে সেই
আনসিভিলাইজড লোকদের জন্য, এবং সেই আনসিভিলাইজড বা স্যাভেজ রেসদের জন্য আমি এভাবে অ্যাডমিনিস্টার করি, অর্থাৎ ল তৈরি করি, এবং এভাবে যদি সময় কাটাই, তাহলে কিন্তু আমাকে আইডল কিং হয়ে থাকতে হবে। তাতে কি কোনো লাভ আছে? টেনিসনের মতে বা আমাদের হচ্ছে ইউলিসিসের মতে, ইট প্রফিটস লিটল, অর্থাৎ এতে কোনো লাভ নেই। এই আনসিভিলাইজড রেস সম্পর্কে কি বলছে, বা স্যাভেজ রেস সম্পর্কে কি বলছেন? দ্যাট হোল্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিট অ্যান্ড নো নট মি, এবং খায় দায় থাকে, এভাবেই তারা তাদের সময়টা কাটায়। তারা স্যাভেজ রেস, তারা আনসিভিলাইজড রেস, তাদের কাছে এটাই বড় জিনিস। তাদের কাছে নতুন কিছু আবিষ্কার করা, তাদের কাছে নতুন কোনো কিছু জায়গায় যাওয়া, এটা তাদের কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা কোনোটাই নেই। অ্যান্ড নো নট মি, এবং এরা আমার এই যারা সিভিলাইজড আনসিভিলাইজড রেস আছে বা আমার প্রজারা আমাকে জানে না। এখানে কিন্তু দেখুন একটু জায়গা, নো নট মি, আমাকে জানে না। আমি কি? আমি তো একটা বড় যোদ্ধা। আমার মধ্যে কি আছে? আমার মধ্যে একটা প্রবল থার্স্ট ফর নলেজ আছে, থার্স্ট ফর অ্যাডভেঞ্চার আছে, ইনসেসিবল থার্স্ট ফর নলেজ, যেটাকে আমরা বলতে পারি। অর্থাৎ অদম্য একটা ইচ্ছা আছে জ্ঞান আহরণের প্রতি, বা একটা হচ্ছে নতুন জায়গার প্রতি যাওয়ার, অ্যাডভেঞ্চার করার, দুঃসাহসিক অভিযান করার আমার একটা ইচ্ছা আছে। তারা আমার সম্পর্কে তো জানে না। তাহলে এরা যদি আমার সম্পর্কে না জানে, তাহলে তো আমাকে ঠিক মূল্যায়ন করতে পারবে না। তারা কি করে? তারা শুধু খায় দায় ঘুমায়, এবং আমার এই মূল্যায়নটা তাদের ওঠে না। তারা আমাকে বুঝতে পারে না, তারা আমাকে জানার চেষ্টাও করে না। তাহলে এদের সঙ্গে যদি আমি সময় কাটাই, এদের জন্য যদি ল তৈরি করে যদি এভাবে তাদেরকে শুধু দেখাশোনা করি, তাহলে আমার কোনো কিছুই লাভ হবে না। ইট লিটল প্রফিটস, আবার বলছি কিন্তু এই লাইনটা দিয়েই, ঠিক আছে? তাহলে লাইনটাতে আমাদের ইউলিসিস একটা অলস রাজা হয়ে থাকতে চাচ্ছেন না। তার যে জায়গাটা সেটা হচ্ছে একটা স্টিল হার্টের মতো, এবং সেটা ব্যারেন ক্র্যাকস দিয়ে ভর্তি, এবং তার ওয়াইফ এজেড হয়ে গিয়েছেন, এবং তার যে যারা সাবজেক্ট আছেন বা যারা প্রজা আছেন, তারা শুধু খায় দায় ঘুমায়। এরকম অবস্থাতে ইউলিসিস যুদ্ধ করে আসার পরে আর এখানে ইথাকাতে থাকতে চাচ্ছেন না। তিনি কি করতে যাচ্ছেন? তিনি তার ইচ্ছে যে তিনি আরও সেই অ্যাডভেঞ্চারটাকে আবার বাড়িয়ে নিয়ে যাবেন, অর্থাৎ তার মন সব সময় চায় যে আরও তিনি অ্যাডভেঞ্চার করবেন। তার যুদ্ধটা ভালো লাগে, তার নতুন জায়গা যাওয়াটা ভালো লাগে, নতুন কিছু আবিষ্কার করাটা ভালো লাগে, তার জ্ঞান আহরণ করাটা ভালো লাগে। এই জিনিসগুলো তার খুব পছন্দ, তিনি সেটাই করতে চাচ্ছেন। এটাই হচ্ছে কিন্তু এই 4টা লাইনের ব্যাপার, বা 5টা লাইনের এটাই হচ্ছে কিন্তু অর্থটা। তাহলে আমরা আরেকটু দেখব যে তিনি বললেন যে আমার এটা ভালো লাগে না, তাহলে কি ভালো লাগে? এই কি ভালো লাগে পরের লাইনটাতে আছে, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। আমি ট্রাভেল করা থেকে রেস্ট নিতে একদমই পারি না, অর্থাৎ আমার পক্ষে সম্ভবই হয় না। আমি এখানে এসে বসে চুপচাপ থাকবো, ইথাকাতে বসে থাকবো, এইভাবে অলসভাবে সময় কাটাবো, এটা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমার মনের মধ্যে যে ইচ্ছাটা, অদম্য ইচ্ছাটা, সেটা হচ্ছে আমি ট্রাভেল করতে চাই। ট্রাভেল অ্যান্ড ট্রাভেল অ্যান্ড ট্রাভেল, শুধু ভ্রমণ করতে চাই, নতুন জায়গায় যেতে চাই। আবার জিনিসগুলো আমরা বিস্তৃতভাবে পাবো। তাহলে ওনার কিন্তু চাচ্ছেন যে উনি কখনোই ট্রাভেল থেকে রেস্ট নিতে চাচ্ছেন না। ইউলিসিস কিন্তু রেস্ট না নিয়ে আবার নতুন অ্যাডভেঞ্চারের দিকে তার মনটাকে নিবেশ করতে চাচ্ছেন। আবার বলছে, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। খুব সুন্দর একটা লাইন। আমি জীবনের তলানি অবধি জীবনটাকে এরকম করে পান করব। তাহলে আমি ড্রিঙ্ক করব, কাকে ড্রিঙ্ক করব? লাইফকে ড্রিঙ্ক করব, লিজ। তাহলে এবার একটু কল্পনা করে নিই আমরা। কল্পনাটা এরকম, যদি কেউ একটা গ্লাসের মধ্যে একটা লিকুইড বা লিকার জাতীয় বা একটা সফট ড্রিঙ্কস নেন, এবং ড্রিঙ্কসটা যদি খুব টেস্টি হয় তার কাছে, তাহলে তিনি কি করবেন? তাহলে তিনি কিন্তু সেই ড্রিঙ্কটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন, খুব সুন্দর করে ড্রিঙ্কটা করবেন, খাবেন। এবার এতটুকু অবধি খাবেন, অর্থাৎ একদম সেই গ্লাসের শেষ বিন্দুটা অবধি তিনি কিন্তু খাবেন। এটা কিন্তু হচ্ছে লিজ। লিজ মানে হচ্ছে একদম তলানি অবধি। তাহলে এখানে ইউলিসিস বলছেন যে আমার কাছে জীবনটা কিন্তু ওরকমই একটা টেস্টি জিনিসের মতো। আমি এই জীবনের একদম সবকিছু, একদম মানে এভরিথিং, একটা ফোঁটাও যেন এর জীবনটাকে যদি আমরা সেই ওয়াইনটার সঙ্গে বা হচ্ছে লিকুইডটার সঙ্গে বা ড্রিঙ্কটার সঙ্গে তুলনা করি, তাহলে সেই ড্রিঙ্কটাকে যেমন করে লাস্ট ফোঁটা অবধি খাবেন, জীবনের শেষ ফোঁটাটুকু অবধি তিনি এনজয় করতে চাচ্ছেন, জীবনের সবকিছু এনজয় করতে চাচ্ছেন, জীবনটাকে নিংড়ে এনজয় করতে চাচ্ছেন। তাহলে এই জায়গাটা কিন্তু বলছে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। আমরা কিন্তু এই যে বলছি না একটা জায়গায় যে ইউলিসিসের মধ্যে যেটা আমরা পাই সেটা একটা কিন্তু টেম্পারামেন্ট পাই, সেটা ভিক্টোরিয়ান টেম্পারামেন্ট। এটা খুব সুন্দর করে কিন্তু এখানে তুলে দিয়েছেন টেনিসন।
অর্থাৎ এই যে একটা থার্স্ট ফর নলেজ ভিক্টোরিয়ানদের মধ্যে ছিল, সেই জিনিসটা কিন্তু এই লাইনটার মধ্যে আরো খুব স্পষ্টভাবে একদম ফুটে উঠছে। আচ্ছা, তাহলে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ,